ঘুমের মধ্যে শব্দটা কেমন যেন শুনতে পাচ্ছিল হরিপাল। অদ্ভুত একটা শব্দ, যেন চিনচিনে কোনো বাচ্চা গলায় কেউ অদ্ভুতভাবে একটা গান করে চলেছে। আর সেই গানের সুর হরিপালের মাথার মধ্যে এসে বারবার ধাক্কা দিচ্ছে। সুরটার সঙ্গে সঙ্গে কিছু কথাও যেন মাঝে মাঝে শোনা যাচ্ছে। কেউ বলছে, চাঁদ মামা টুকি দিয়ে যা। আর এই শব্দের সঙ্গে সঙ্গে একটা চাপা খিলখিলিয়ে হাসির সঙ্গে মাঝে মাঝে কে যেন হাততালি দিয়ে উঠছে। হরিপাল বারবার এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করছিল। রাতের বেলা বাইরে থেকে যদি কেউ এখানে ঢুকে পড়ে তাহলে সেই কথাটা আলাদা, কিন্তু কোনো বাচ্চা ছেলে এমন সময় এখানে ঢুকবে কি করে? তাছাড়া বাড়ির সামনের যে পাঁচিল আর মস্ত বড় গেট রয়েছে, সবকিছু বাতাসে শরতের ছোঁয়া লাগতে শুরু করেছে। তাই রাতের দিকে কেমন ঠান্ডা শিরশিরে ভাব থাকে একটা। হঠাৎ হঠাৎ হরিপালের গাটা অকারণেই কেমন যেন শিরশির করে ওঠে। এই এমন একটা বাড়ি যে পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকতে হবে, কিন্তু এই বাড়িতেই বা এমন কি আছে যার জন্য চোর এই বাড়িতেই বা আসবে? এমনই বা কিসের আদিক্ষেতা তা বুঝি না। কিন্তু হরিপালকে জগন্নাথ যখন এই বাড়ি পাহারা দেওয়ার জন্য কিছু টাকা দেবে বলেছিল, তখন তার সাথে এটাও বলে দিয়েছিল, রাতের বেলা বাড়ির মধ্যে যেখানে খুশি চলে যেতে পারি হরিপাল, কিন্তু সাবধান, দোতলার উত্তরের ঘরের সামনে যাবি না, খবরদার। যাই হয়ে যাক না কেন ওই ঘরের সামনে তুই কিন্তু যাবি না। ঘুমের ঘোরের মধ্যে হরিপাল সমস্ত কিছুই ভুলে গিয়েছিল। তাই বাচ্চার হাসি আর কথা বলার শব্দটা যখন উপর থেকে ভেসে এলো, তখন সে আর দেরি করল না। তাড়াতাড়ি হ্যারিকেনটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো উপরের দিকে। দোতলার সিঁড়িটা বাড়ির বাইরের দিকে। ভেতরে একটা সিঁড়ি আছে, তবে সেই সিঁড়ির অবস্থা ভালো নয়। বাইরেরটার অবস্থা এখন মোটামুটি ভালো। একটু চেষ্টা করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাওয়া যায়। হরিপাল সেই পথেই চলেছিল। হ্যারিকেনটা বাইরের দিকে এদিক ওদিক ঘোরাতেই বাড়িটার পেছনের দিকে জঙ্গল মতো জায়গাটা চোখে পড়ল। বউদের বাড়িতে কি মানুষ থাকতে পারে? এখানে জগন্নাথ দাদা কি করে যে থাকে সেটাই তো বুঝি না। কথাটা বলে হরিপাল ঠোঁট উল্টে একবার হাসল। নিজে নিজে যে কি ভাবলো সে কথা নিজেই জানে। আর ঠিক তখনই দোতলার দিক থেকে আবার সেই বাচ্চা ছেলের গলায় কথাগুলো ভেসে এলো, চাঁদ মামা টুকি দিয়ে যা। তারপরেই হাততালির শব্দ, কিন্তু না, শুধু বাচ্চা ছেলের গলার হাসির শব্দ নয়, তার সঙ্গে যেন আরো কেউ একটা হাততালি দিচ্ছে। কোনো গ্রামের লোকেই যদি এই পথে না আসে তাহলে এখন উপর থেকে শব্দ ভেসে আসছেই বা কি করে? আমার তো মনে হয় নিশ্চয়ই গ্রামের কোনো লোক এইখানে এসেছে, কিন্তু কোথা থেকেই বা ঢুকলো? কথাটা মনে হতেই হরিপালের মনে হলো তার গোটা শরীর যেন স্থির হয়ে গেল। এতক্ষণ ঘুমের ঘোর লেগেছিল তার চোখে মুখে, এইবার সেটা মুহূর্তের মধ্যে উবে গেল। তাহলে জগন্নাথ দাদা কি সত্যিই তার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছিল? এমন কিছু এই বাড়িতে আছে যার জন্য এখানে চোর পর্যন্ত আসতে পারে। ঘর থেকে বেরিয়ে আসার সময় অকারণেই হরিপাল একটা লাঠি হাতে তুলে নিয়েছিল। দোতলার লম্বা ব্যালকনির এক প্রান্তে এসে দাঁড়াতেই বুঝতে পারল উত্তরে সেই শেষের ঘরটার কাছে ব্যালকনির মেঝের উপর কেউ যেন বসে আছে। একটা হ্যারিকেন জ্বলছে, আর সেই হ্যারিকেনের আলোয় দেখা যাচ্ছে দুজন বসে আছে। একজন তার দিকে পিঠ করে, আর হ্যারিকেনের উল্টো দিকে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে। সে মেঝের উপর একটা হাত রেখে মাঝে মাঝে খিলখিল করে হেসে উঠছে আর বলছে, চাঁদ মামা টুকি দিয়েছে। আশ্চর্য ব্যাপার, এত রাতে এখানে বাচ্চা ছেলে এলো কি করে? আর অন্যজনকে দেখে তো কোনো মেয়ে মানুষ বলেই মনে হচ্ছে।
এই এই কে ওখানে? এতক্ষণ পরে হরিপাল গলা তুলে ডাকলো, কিন্তু হরিপালের কথায় ওই বাচ্চাটা আর তার দিকে পেছন করে বসে থাকা মেয়েটার স্বাভাবিকত্বের মধ্যে যে কোনো পরিবর্তন হলো তা বোঝা গেল না। হরিপাল হাঁটতে হাঁটতে ব্যালকনির উপরে সামনের দিকে এগোতে লাগলো, কিন্তু হরিপাল লক্ষ্য করল না চারপাশের বাতাসটা কখন যেন ভারী হয়ে এসেছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় শরতের একটা ঠান্ডা হাওয়া তার গায়ে এসে ঝাপটা দিচ্ছিল, কিন্তু ব্যালকনিতে সেই হাওয়াটা নেই। তাছাড়া চারপাশে যেন কেমন একটা গুমোট ভাব, যেন মনে হচ্ছে অন্ধকারে দাঁড়িয়ে থাকা কারা যেন এক্ষুনি চারপাশ থেকে ঝাঁপিয়ে পড়বে হরিপালের ওপর। কথাটা হরিপালের একবারও মনে হলো না। সে ততক্ষণে সামনের দিকে তাকিয়েছে, কারণ হ্যারিকেনের আলোয় দেখা গেল সামনের সেই বাচ্চাটা দুটো হাত তুলে আস্তে আস্তে হাততালি দিতে দিতে হরিপালের দিকে তাকিয়েছে। বাচ্চাটার শান্ত একটা মুখ, আর সেই মুখে হাসি লেগে রয়েছে। মুখের দাঁতগুলো হ্যারিকেনের আলোতে চকচক করে উঠছে। চোখের দৃষ্টি কেমন যেন অদ্ভুত তীক্ষ্ণ। এই কে তোমরা? জানো না এত রাতে এখানে আসা বারণ? আর এখানে ঢুকেছো কি করে? কি করছো কি তোমরা? কথাগুলো হরিপাল বলল ঠিকই, কিন্তু মনে মনে ভাবছে মেয়ে মানুষটা এতক্ষণ হয়ে গেল তাও তার দিকে তাকাচ্ছে না কেন? আর বাচ্চা ছেলেটাও কেমন যেন একভাবে বসে তার দিকে তাকিয়ে দেখছে হাসি মুখে। হরিপাল আরেকটু এগিয়ে গেল সামনের দিকে, তারপর মনের জোরটা একত্র করে লাঠিটা মেঝেতে ঠুকে বলল, উঠে পড়ো, উঠে পড়ো, যা হয়েছে হয়েছে, চলো এখন, চলো এখান থেকে যাও। রাতের বেলা একটু শান্তিতে ঘুমাবো তারও জো নেই। আমাদের ঘুম নষ্ট করে তুই ঘুমাবি? একটা অদ্ভুত গলায় কথাটা শুনতে পেল হরিপাল। তার যেন মনে হলো কথাটা ভেসে এলো তার দিকে পিঠ করে বসে থাকা সেই মেয়ে মানুষটার দিক থেকে, আর তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত হাসিতে ভরে উঠল চারপাশটা। বাচ্চা ছেলেটাও সেই হাসিতে চোখ দিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, চাঁদ মামা টুকি দিয়ে যা। কথাটা বলতে বলতে হরিপাল দেখল ব্যালকনির বাচ্চা ছেলেটা এক পাশ থেকে চাঁদের দিকে হাত বাড়ালো। সে দৃশ্যের মধ্যে এক অভাবনীয় অবাস্তবতা। বিস্ফারিত চোখে হরিপাল দৃশ্যটি দেখতে লাগলো। সে দেখতে পেল 10 থেকে 11 বছরের ছেলেটার হাতটা লম্বা হতে হতে আস্তে আস্তে ব্যালকনি দিয়ে বাইরের দিকে এগিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে চাঁদ মামাকে টুকি দেওয়ার জন্য এক্ষুনি আকাশ থেকে নিয়ে আসবে। হরিপালের মনে হলো সে ভুল দেখছে। একবার চোখ কচলে নিয়ে আবার সামনের দিকে তাকালো। কোথায় বাচ্চা ছেলেটা, আর কোথায় বা পেছনের দিকে বসে থাকা সেই মেয়ে মানুষটা? না, কোথাও কিচ্ছু নেই। ব্যালকনির উত্তরের ঘরের দরজার সামনেটা কেমন যেন অন্ধকার। তার হাতের হ্যারিকেনের আলো সেই অন্ধকারটুকুকে ভেদ করতে পারছে না। একটু আগেই মনে হলো এই ঘরের দরজাটা খোলা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ঘরের দরজাটা বন্ধ। কিন্তু এতটা তো চোখের ভুল দেখবো না। ওই বাচ্চা ছেলেটার গলার স্বর, সেই মেয়েটির গলার স্বর, না না, মনে হয় ঘুমের ঘোরে ভুলই দেখেছি। কথাটা ভেবে হরিপাল পেছনের দিকে ঘুরল, আর ঠিক তখনই উত্তরের ঘরের দরজাটা ক্যাচ শব্দ করে খুলে গেল। তারপরে সেখান থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো একটি মেয়ে মানুষ। তার মাথাটা নিচের দিকে, লম্বা চুলে মুখের সামনেটা ঢেকে রয়েছে। তার মানে আমি ভুল দেখিনি। এই চল চল বলছি, বেরো এখান থেকে। আমাকে বের করবি তুই? হ্যাঁ, আমাকে? এত সাহস তোর? তাহলে দেখ। এইবার যা ঘটল তাতে কিন্তু হরিপাল আর সামলাতে পারল না। মাথার সামনের চুলগুলো সরে যেতে দেখা গেল একটা বিভৎস বড় বড় দুটো বিস্ফারিত সাদা ঘোলাটে মণিহীন চোখ, তার সঙ্গে মুখের দুপাশ থেকে বেয়ে আসা রক্ত। মুখে লম্বা দাঁতগুলো কেমন বিভক্ত করে তুলেছে।
তার নাক থেকে বেরিয়ে আসা ঠান্ডা বাতাস কেমন যেন হরিপালের গায়ে এসে পড়ছে। তার সঙ্গে সঙ্গে তার হাত দুটো লম্বা নখ দিয়ে এগিয়ে আসতে লাগলো হরিপালের দিকে। দেখ, আমার মনে হয় গ্রামে থাকার জায়গা আর পাওয়া যাবে না। আর আমার মনে হয় যে এই গ্রামে না থেকে পাশের গ্রামে আমারই এক চেনা জানা বাড়ি আছে, সেখানেই বরং চলে যাওয়াটা ভালো হবে। কি বলিস? হ্যাঁ, না রে, এতক্ষণ ধরে চেষ্টা করলাম, এই গ্রামে থাকার মতো ঘর পাওয়া খুবই কষ্টের ব্যাপার। তাছাড়া গ্রামটা তো খুব বড় নয়, একদম ছোট। এমন একটা ছোট্ট গ্রামের দুর্গাপুজো হয় সেটা আমি জানতাম না। এখানে এক অর্থবান পরিবার ছিল, যতদূর মনে পড়ে তারা ছিল ওই রায় বংশেরই, আর তাদেরই এই বংশধররাই এই পুজো চালু করেছিল। অবশ্য তাদের বংশ আর এখন আর জীবিত কেউই নেই, কিন্তু তাদের বাড়িটা আছে, এবং তাদের পরে গ্রামের লোকেরাই দল বেঁধে এই পুজোটা শুরু করে, সেটাই এখনো চলে আসছে। বাহ, তাহলে তো একটা হিস্টোরিক্যাল গল্প রয়েছে। বাড়িটা একবার দেখা যাবে না? বাড়িটা একবার দেখতে পেলে তো ভালো হতো। বাড়িটা না দেখে আমার মনে হয় এখন থাকার ব্যবস্থাটা করা জরুরি। বাড়িটা না হয় আমরা পরেও দেখে নিতে পারবো। আরে ধুর, কি যে বলিস না তুই, বাড়িটাকে আগে দেখিনি? আমরা এসেছি ঘুরতে, তেমন হলে তো আমরা বাড়িতেই থাকতে পারতাম। এখানেই বা কেন এলাম বলতো? একটু ঘুরে বেড়াবো, অনিয়ম জীবন যাপন করব, তার জন্যই তো। দিবাকর আর কিছু বলল না। সে তার এই দুই বন্ধু রাহুল আর মিতাকে ভালোভাবেই চেনে। একবার যখন ওরা বলেছে তখন তা করবে। তাই আর দেরি না করে গ্রামের একদম শেষের দিকে রায়গঞ্জের পরিত্যক্ত দোতলা বড় বাড়িটার কাছে নিয়ে গেল ওদেরকে। ভাঙা পাঁচিল আর বড় লোহার ফটকের বাইরে দাঁড়িয়ে ওরা ভেতরের দিকে তাকিয়ে দেখছিল। ফটকের কাছে লম্বা উঁচু দুখানা থাম উঠে গেছে ওপরের দিকে। সেই থামের গায়ে আগে কিছু লেখা ছিল, তবে এখন তার পড়া যায় না। ফটকের গায়ে হাত দিয়ে ওরা বাড়িটার ভেতরের দিকে তাকিয়ে দেখছিল। সত্যি অসাধারণ। এমন একটা বাড়িতে যদি সত্যি সত্যি আমাদের থাকার ব্যবস্থা হতো। আচ্ছা, এই বাড়িটায় থাকার ব্যবস্থা হতে পারে? যতদূর শুনেছি এখানে আর কেউই থাকে না, আর তাছাড়া এমন একটা বাড়িতে ধুলো ময়লা আর সাপখোপের আড্ডাও হতে পারে। এখানে বরং আমাদের না থাকাটাই ভালো। কিন্তু আমার এমন একটা বাড়িতে থাকার বড্ড ইচ্ছে। ইস, যদি এই বাড়িটায় আমাদের থাকার ব্যবস্থা করা যেত। আচ্ছা, তেমন যদি হয় তাহলে কিছু টাকা পয়সা দিয়েও তো ব্যবস্থা করা যেতে পারে নাকি? টাকা পয়সা দিয়ে থাকার ব্যবস্থা হতে পারে, তবে এখানে একটা বিপদ আছে। রাতের বেলা দোতলার দিকে যাওয়া যাবে না। হঠাৎ করে ওদের কাছাকাছি এমন একটা কথা শুনে মিতা চমকে উঠে সরে যায়। দিবাকর, রাহুল ও মিতা তিনজন পেছনে তাকিয়ে দেখে একজন বয়স্ক মতো লোক, মাথায় কাঁচা পাকা চুল, পরনে একটা ময়লা জামা কাপড়। আপনি কে? আমি এই বাড়ির দেখাশোনা করি। আপনারা এখানে থাকতে চাইলে আমি আপনাদের থাকতে দিতে পারি, কিন্তু ওই যে বললাম একটা বিপদ আছে। তার মানে আপনি এখানে একাই থাকেন এখন, কি তাই তো? কিন্তু আজ থেকে প্রায় যখন বছর 20 আগে এসেছিলাম তখন আরও কয়েকজন ছিল না এখানে? তখন যারা ছিল তারা এখন নেই। এই পরিত্যক্ত ভাঙা বাড়িতে কে আর পরে থাকবে? হ্যাঁ, আপনারা আসুন, ভেতর থেকে বাড়িটা দেখুন, তবে তার জন্য কিন্তু আমায় কিছু টাকা দিতে হবে। রাহুল দেরি না করে মানিব্যাগ খুলে 100 টাকার 3টে নোট দিল লোকটার হাতে। তারপর গলা নামিয়ে বলল, আরও পাবেন, কিন্তু রাতে আমাদের একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে। গ্রামে রাতের বেলা থাকার কোনো ব্যবস্থা করতে পারছি না আমরা। তাছাড়া আজ আবার পঞ্চমী, 2-1 দিনের মধ্যেই পুজো শুরু হবে। এইবার এই গ্রামে পুজোটা আমরা পুরোপুরি দেখতে চাই। বাড়িটা দোতলা। একতলার দোতলায় বেশ কয়েকটা ঘর। বাইরের দিক থেকে একটা সিঁড়ি চলে গেছে ভেতরে, সেইটা ভাঙা। বাড়িটার দিকে তাকিয়ে ওদের বেশ ভালো লাগলো। একতলার কয়েকটা ঘর এখনো বাস করার মতো রয়েছে। দোতলার ঘরগুলো নাকি খুব একটা ভালো নয়। জগন্নাথ এগিয়ে গিয়ে একতলার একটা ঘর ওদের দেখিয়ে দিয়ে বলল,
শুধু ঘরই আছে, আর কিছু দিতে পারবো না। তবে নিচে পাতার জন্য যদি কিছু লাগে তাহলে সেটা আমি আমার ঘর থেকে দিতে পারি। ততক্ষণে বিকেল হয়ে এসেছিল। মাথা গোজার একটা জায়গার সত্যি সত্যি ব্যবস্থা হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে ওদের শরীর কেমন যেন ক্লান্ত হয়ে পড়ল। ওরা আর দেরি না করে তাড়াতাড়ি জগন্নাথের কাছ থেকে একটা বস্তা নিয়ে ঘরের মেঝেতে রেখে ওদের ব্যাগপত্র গুছিয়ে রেখে লম্বা হয়ে বসে পড়ল। মিতা বলল, লোকটা দোতলায় যাওয়ার কথা বারণ করলো কেন বলতো? দোতলায় কি আছে? ক্লান্ত শরীরে ওরা কিন্তু আর দেরি করলো না। জগন্নাথের দেখিয়ে যাওয়া একতলার পাশাপাশি দুটো ঘরে ওরা লম্বা বস্তা বিছিয়ে নিল রাতের শোয়ার জন্য। ওদের কাছে ব্যাগের মধ্যে কিছু খাবার, জলের বোতল এবং আরও কিছু জিনিসপত্র রয়েছে। একটা রাত ওরা চালিয়ে নিতে পারবে। মিতা তার ঘরের সমস্ত ব্যবস্থা করে পাশের ঘরের দরজার কাছে এসে দেখল ততক্ষণে রাহুল আর দিবাকর শুকনো খাবার তার সঙ্গে আর কি যেন বার করে ফেলেছে। বন্ধু, খিদে পেয়েছে, আমি আর অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি কিছু খেতে দে। এসে থেকে ওরা কিন্তু খুব বেশি কথা বলল না। গ্রামে ওরা কতদিন থাকবে এই সমস্যা নিয়ে কথাবার্তা চলছিল। মাথা গোজার এই জায়গাটা যদি ভালো হয় তাহলে তো ওদের কোনো সমস্যা নেই, শুধু খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। জগন্নাথকে টাকা দিলে সেই ব্যবস্থাও নিশ্চয়ই সেই করে দেবে, সেটা আশা করাই যায়। বাকি সময়টা গ্রামে ঘুরে ঘুরেই কাটাবে ওরা। আচ্ছা, ওই গ্রামের পুজোটা শুরু হওয়ার একটা গল্প আছে বলেছিলি না? এখন আমরা যে বাড়িতে রয়েছি এটা হলো এখানকার রায়বাড়ি। রায়বাড়ি জমিদার বাড়ি না হলেও ওই জমিদারের মতোই ছিল আর কি। তাদের জমি জমা সম্পত্তির পরিমাণ হিসেবে যেমন বেশি, তেমন শুনেছি ইংরেজ আমল থেকে তারা ব্যবসাপত্রও করত। সেই সময় নাকি তারা ইংরেজদের সঙ্গে ওই ব্যবসা বাণিজ্য করত। তাদের কিন্তু টাকা পয়সা আমদানি হতো অনেকটাই বেশি। স্বাধীনতার পরেও তাদের খুব একটা সমস্যা হয়নি, কারণ এরা যখন বুঝতে পেরেছিল হাওয়া বদলাতে শুরু করছে তখন ভারতবর্ষে সাধারণ মানুষের সাহায্য করতেও শুরু করেছিল। আর যারা এই বোকার মতন কাজগুলো করেছিল তারা কিন্তু আন্দোলনে ধ্বংস হয়ে গেছে। এমন কিন্তু অনেক অর্থবান পরিবারের কথা আমি জানি, যারা স্বাধীনতা আসার প্রাক্কালে ধন্যে প্রাণে মারা পড়েছে। কিন্তু এই বড়লোক রায় পরিবাররা বুদ্ধি করে সঠিক সময় নিজেদের পরিবর্তন করে এনে গ্রামের মানুষদের দিকে মন দিয়েছিল। কিন্তু তার সঙ্গে দুর্গাপুজোর ব্যাপারটা কোথায় জড়িয়ে রয়েছে? বলছি তারা, পুরোটা শুনলেই বুঝতে পারবি। তো কি যেন বলছিলাম, হ্যাঁ, তো এই জমিদার একদিন স্বপ্ন দেখলেন যে মা দুর্গা তাকে এই স্বপ্নে দেখা দিয়েছিলেন যে এই গ্রামে তিনি প্রতিষ্ঠা পেতে চান, যেখানে তোদের কালকে নিয়ে যাব। গ্রামের শেষের দিকে একটা মাঠ আছে, সেই মাঠের কাছে তিনি মা দুর্গার স্বপ্ন দেখতে পেয়েছিলেন। এ কথা তিনি পরদিন সকালেই বাড়ির লোকেদেরকে জানাতেই তারা সমস্তই ব্যবস্থা করলেন। পুরোহিত ছিল এই গ্রামেরই একজন মাথাধর লোক। তার কথা গ্রামে সকলেই শুনত এবং তার কথায় স্বাধীনতার আগে ওই দুর্গাপুজোও শুরু হয়। স্বাধীনতার পরেও কিছুদিন এই পরিবারের লোকজন সেই সুযোগ চালিয়েছে, কিন্তু তারপরেই হঠাৎ করেই কোনো একটা কারণে এই পরিবারের বল্লভ রায়ের আচমকা মৃত্যু হয়। সবচেয়ে আশ্চর্যের কথা হলো এই পরিবারে কোনো সন্তান ছিল না। আসলে শোনা যায় সমস্যাটা ছিল বল্লভ রায়ের স্ত্রীর মধ্যেই। তবে তিনি ছিলেন বেশ ভালো মানুষই। বল্লভ রায় দ্বিতীয় কোনো বিয়ে করার কথাও ভাবেননি। তবে এই সমস্ত কিছুর মধ্যে আশ্চর্য একটা গল্পও আছে। গল্প? ঘরের মধ্যে একটা হ্যারিকেন জ্বলছে। দুই ঘরে দুটো হ্যারিকেনের ব্যবস্থা জগন্নাথ নিজেই করে দিয়ে গেছে। সেই হ্যারিকেনের আলোয় ধুলো অধ্যুষিত ঘরের মাঝে একটা জায়গা পরিষ্কার করে ওরা বসেছে। কেমন একটা ভ্যাপসা গন্ধ। জানালা দিয়ে মাঝে মাঝে হাওয়া ভেসে আসছে ভিতরে। সেই হাওয়ার ধাক্কায় জানালার পাল্লায় ঠক ঠক করে শব্দ হচ্ছে। দিবাকর একটু চুপ করেই রইল, তারপরে বলল, বল্লভ রায় সবাইকে না জানিয়ে আরও একটি মেয়েকে এই বাড়িতে নিয়ে এসে রেখেছিলেন। তার কথা বিশেষ কেউই জানতো না, এমনকি জমিদার বল্লভ রায়ের সন্তান তারই গর্ভে বড় হচ্ছিল। একটা সময় তিনি ভেবেছিলেন যে ওই মেয়েটি, মানে যার গর্ভে ওই সন্তান রয়েছে, তাকে এখান থেকে সরিয়ে দিয়ে ওই ছেলেটিকে নিজের সন্তান বলে পরিচয় দেবেন। তবে একটা আশ্চর্য ঘটনা ঘটে যায়।
ওই মেয়েটি এবং তার সন্তান নাকি একদিন রাতের বেলায় হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। তারপর থেকেই বাড়ির উপর এমন সমস্যা শুরু হয় যা অভাবনীয়। প্রথমে বল্লভ রায়, তারপরে তার স্ত্রী এবং তারপরে বাড়ির কিছু লোকেরাও আস্তে আস্তে মারা যেতে থাকে। শুধু তখন নয় বাবুরা, এখনো সে এখানেই আছে। হঠাৎ করে জগন্নাথের গলায় কথাটা শোনায় তিনজনে চমকে ওঠে। তারা দরজার দিকে তাকায়। দরজার কাছে লাঠি হাতে নিয়ে কখন যেন জগন্নাথ এসে দাঁড়িয়েছে তা ওরা বুঝতেই পারেনি। হ্যারিকেনের আলোয় জগন্নাথের মুখটা অল্প অল্প দেখা যায়। বাইরে চাঁদের আলোটা তার পেছনে এসে পড়েছে। আকাশটা কখন যেন আরো কালো মেঘে ঢেকে গেছে। তার মাঝখান দিয়ে অল্প চাঁদের আলো বারান্দার কাছে এসে পড়ছে। ওরা কিছু বলার আগেই জগন্নাথ বলে ওঠে, সে এখনো এখানেই আছে। নিজের ছেলেকে নিয়ে মাঝে মাঝেই তাকে দেখা যায়। তাই আপনাদের সাবধান করে দিলাম, রাতের বেলা ঘর থেকে কিন্তু কেউ বেরোবেন না, কেউ না। জগন্নাথ আরো কিছু বলতো মনে হয়। তারপরেই হঠাৎ করে কিসের একটা শব্দ শুনে সে তাড়াতাড়ি সামনের দিকে চলে গেল। হঠাৎ করে এমন একটা আকস্মিক ঘটনায় তিনজনেই চুপ হয়ে গিয়েছিল। প্রথমে নিস্তব্ধতা ভেঙে রাহুলই বলে উঠল, এই পুরনো বাড়িঘর এই জন্যই আমার এতটা ভালো লাগে। সব জায়গায় একটা না একটা ভূতের গল্প ঠিক থাকবেই। অথচ জগন্নাথ কিন্তু এতদিন এখানেই রয়েছে। ও নিজেই বলেছে ও এখানে একা থাকে। তাহলে ওর কোনো সমস্যা হয়নি কেন? আরে এই সমস্ত সব বাজে কথা, বাইরের লোকেদেরকে এই বাড়ি থেকে দূরে রাখার জন্য। এখানে অন্য কোনো ব্যাপার আছে। এ ব্যাপারে কোনো কিছু বুঝতে না পারলেও খাওয়া দাওয়া সেরে মিতা তার ঘরে চলে গেল। দিবাকর আর রাহুল সেখানে শুয়ে পড়ল। তিনজনই ক্লান্ত হয়েছিল। তাই পুজোর কয়েকটা দিন ওরা কি করবে আর ঠিক কবে এখান থেকে ফেরার জন্য রওনা হবে এসব কথা ভাবতে ভাবতে ওরা কখন যেন ঘুমিয়ে পড়েছিল। মিতার যখন ঘুমটা ভাঙল তখন সে দেখতে পেল পায়ের কাছের জানালাটা খোলা, অথচ সে নিজের হাতে জানালাটা বন্ধ করে দিয়েছিল। ছিটকিনি নেই বলে ভেতর থেকে আটকাতে পারেনি, বোধহয় হাওয়ার জন্য খুলে গেছে। উঠে বসে মিতা জানালার দিকে এগিয়ে যায়। পাল্লাটা বন্ধ করতে যাবে এমন সময় দেখতে পায় বাড়ির পেছনের দিকে একটা ভাঙা পাঁচিল আছে। তার আগে খানিকটা জঙ্গল মতো জায়গা। ঠিক সেই জঙ্গলের মতো জায়গাটায় কেউ একটা দাঁড়িয়ে রয়েছে না। ভালো করে দেখার চেষ্টা করতেই চাঁদের আলোয় অস্পষ্টভাবে বোঝা যায় কাঁচা পাকা চুল আর হাতে একটা লাঠি, আর অন্য হাতে একটা হেরিকেন। ওটা তো জগন্নাথ, কিন্তু এত রাতে ওইখানে দাঁড়িয়ে কি করছে? মিতা আরো ভালোভাবে লক্ষ্য করে, আর লক্ষ্য করতেই বুঝতে পারে তার ঘরের কাছে যেন একটা ঠান্ডা হাওয়া আস্তে আস্তে ছুটে আসছে। জগন্নাথ একভাবে তাকিয়ে রয়েছে ওপরের দিকে। তার দৃষ্টি দোতলার ঘরের পেছনের দিকের জানালাগুলোর দিকে, আর সেই দিকে তাকিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে সে যেন কি একটা বলছে কাউকে। এই বাড়িতে তো কেউ থাকে না, দোতলায় ওঠাও বারণ, সে কথা নিজেই আমাদেরকে জগন্নাথ বলেছে। তাহলে এখন সে কার সঙ্গে কথা বলছে? মিতার মনে হলো জগন্নাথকে একবার ডাকা দরকার। তারপর কি মনে হতে জানালার একটা পাল্লা বন্ধ করে আর একটা পাল্লার কাছে অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে সামনের দিকে দেখতে লাগলো মিতা। জগন্নাথ কিন্তু হাত তুলে বারবার কি যেন একটা বোঝাচ্ছে কাউকে। বুঝতে পারছে না বলেই বোধ হয় বিরক্ত হয়ে হ্যারিকেন আর লাঠিটা নামিয়ে রেখে দুহাত দিয়ে বোঝাতে লাগলো। তারপর যেন একসময় বিরক্ত হয়ে হ্যারিকেন আর লাঠিটা তুলে নিয়ে দ্রুত পায়ে জঙ্গলের দিকটা থেকে এগিয়ে গেল বাড়ির সামনের দিকে। একটা অজানা কৌতূহল মিতাকে স্পর্শ করেছিল বটে, তবে ক্লান্তিতে তার দুই চোখ জুড়িয়ে আসছিল। তাই সে আর এসব ঝামেলায় না গিয়ে সোজা গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়।
যাই বলিস ভাই, ভূতের বাড়িতে কিন্তু ঘুমটা খুব একটা খারাপ হয় না। চোখ বন্ধ করলাম, আর দেখ সকাল হয়ে গেল। তুই যে কুম্ভকর্ণ সে কথা সকলেই জানে, ও সব নিয়ে আর কিছু বলতে হবে না। একটা কাজ করি, চল আজকে বরং গ্রামটা ঘুরে দেখি। আজ তো ষষ্ঠী, আশা করি আজ থেকে পুজোর সমস্ত কাজকর্ম শুরু হয়ে যাবে। কাল থেকে আবার পুজো, আমরা বরং একেবারে দশমী শেষ করেই এখান থেকে যাব। দশমীতে নাকি মায়ের মূর্তি নদীতে ফেলার সময় অদ্ভুত কিছু রিচুয়াল ওই গ্রামে হয়ে থাকে। তাই নাকি? তাহলে তো ভালোই, পুরো ব্যাপারটা আমি ক্যামেরায় ধরে রাখবো। তারপর ফিরে গিয়ে গোটা ব্যাপারটা নিয়ে একটা আর্টিকেল কিংবা অন্তত একটা ডকুমেন্টারি তৈরি করা যাবে। বাড়িতে সত্যি সত্যি কিছু একটা আছে, জানিস তো। একটু পরেই ওরা বাড়ি থেকে বেরিয়ে এলো। বাড়ির চৌহদ্দি থেকে বেরিয়ে বাইরে গ্রামের পথে নামতেই মিতা বাড়িটার দিকে তাকিয়ে কথাটা বলল। মিতার কথায় ওরা দুজনেই তাকালো বাড়িটার দিকে। ভাঙা দেওয়াল আর রং করা ফটক পেরিয়ে দোতলা বাড়িটার দিকে তাকাতেই ওদের এই দিনের বেলাতেও কেমন যেন মনে হলো এমন একটা বাড়িতে সত্যি সত্যি কি কেউ থাকতে পারে। একদম উপরের দিকের দেওয়াল এখানে ওখানে ভেঙে পড়েছে, ব্যালকনির একপাশের দুটো থাম ভেঙে ঝুলছে। দোতলার যে উত্তরের ঘরের কথা জগন্নাথ বলেছিল সেই ঘরের সামনের থামটাই ভাঙা। জঙ্গল হয়ে এমনভাবে বাড়িটাকে আড়াল করার চেষ্টা করেছে যেন শুধু একটা দোতলাই দেখা যাচ্ছে, একতলা দেখা যাবে না। আরে ধুর, ওসব কিচ্ছু না। ওই লোকটা অমনভাবে কথাগুলো বলল তাই তোর অমন মনে হয়েছে, আর তাছাড়া কিছুই নয়। চল চল। মিতা ওদের কাল রাতের কথাটা বলতে গিয়েও কেন জানি বলল না। সেদিন গোটা দিন ওরা গ্রামের এদিকে ওদিকে ঘুরে বেড়ালো। গ্রামের শেষের দিকে সেই মাঠের কাছে দুর্গাপুজোর মূর্তি একেবারে প্রস্তুত, অস্ত্র দান করে পুজো শুরু করলেই হলো। গ্রামটা খুব একটা বড় নয়, তবে দেখতে শুনতে বেশ ভালো। ধানের জমি, বড় একটা নদী, বড় একটা খেলার মাঠ, ছোট্ট একটা স্কুল, এখনো পর্যন্ত একটা মাটির বাড়ি, তাছাড়া বেড়ার বাড়ি এবং নতুন করে গড়ে ওঠা ইটের বাড়িও রয়েছে। ওদের বেশ ভালোই লাগলো ঘুরতে। তাই দুপুরের দিকে ওরা ফিরে এলো। জগন্নাথ রান্নার ব্যবস্থা করেছিল, নিজের হাতে রান্না বান্না করে ওদের খেতে দিয়েছিল। কিন্তু জগন্নাথের রান্নার হাত খুব একটা ভালো না। কি করবি, এখানে হোটেল কিংবা অন্য কিছু তো আমরা পাবো না, যেভাবেই হোক খেয়ে ফেল। তাছাড়া আমরা তো আছি মাত্র আর এই কয়েকটা দিনই। জগন্নাথের সঙ্গে ওদের বেশি কথা হলো না। ওরা খেয়াল করলো জগন্নাথ সচরাচর কথা বলে না, কিন্তু আগের দিন রাতে সে অনেক কথাই বলেছিল। সেদিন পর্যন্ত ওদের এখানে ওখানেই কেটে গেল। রাতের বেলা আবার আগের মতো 2 ঘরে 3 জনের ঘুমানোর ব্যবস্থা হয়েছে। আজ কিন্তু ঘরে ঢুকে শোয়ার আগে মিতা বুঝতে পারল একটা অদ্ভুত ভয় তাকে আস্তে আস্তে জড়িয়ে ধরতে শুরু করেছে। সেটা জানার জন্য একটা কৌতূহল মিতার মনে দেখা দিয়েছে। সন্ধ্যার দিকে ওরা একবার দুর্গা মণ্ডপের কাছে গিয়েছিল, কয়েকটা ছবি এবং স্থানীয় লোকেদের সঙ্গে কথাবার্তা বলেছে। গোটা গল্পটাই দিবাকরের আগেই শোনা ছিল, তবে যেমন হয় তিলকে তাল করা সেটাই হলো। অনেকেই এই গল্পের মধ্যে অনেক কিছু যুক্ত করে ফেলেছে। এসব ভাবতে ভাবতে মিতা মনটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছিল। হঠাৎ করে একটা খট করে শব্দ হতেই মনে হলো জানালার পাল্লাটা একপাশে সরে গেল। ঘরের ভেতরটা খুটখুটে অন্ধকার। হ্যারিকেনের অল্প আলো সেই অন্ধকারটাকে ভেদ করতে পারেনি। দরজা বন্ধ। জানালা খুলে যেতে জানলা থেকে তীব্র চাঁদের আলো যেন ঘরের ভেতরে ঝাঁপিয়ে পড়ল। মিতার পায়ের কাছে এসে পড়েছিল চাঁদের আলো। সে আস্তে আস্তে উঠে দাঁড়ালো, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো জানলার কাছে। তার মনে হয়েছিল আজকেও পেছনে তাকিয়ে জগন্নাথকে দেখতে পাবে, কিন্তু না, পিছনে কোথাও কেউ নেই। চাঁদের আলোয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর ঠিক তখনই মিতার মনে হলো কোথা থেকে যেন একটা কথা ভেসে আসছে। ভালো করে শোনার জন্য জানালার কাছে কান পাততেই মনে হলো একটা বাচ্চা ছেলে হাসছে। এত রাতে এখানে বাচ্চা আসবে কি করে? এখানে তো আর কেউই নেই।
তাহলে কি জগন্নাথ দোতলায় কাউকে আটকে রেখেছে? না, আটকে রাখলে তো তারা চিৎকার করবে, হাসবে কেন? মিতার মনে অনেকগুলো প্রশ্ন জাগতে শুরু করলো। একসময় সে বুঝতে পারল আসলে অকারণেই সে ভয় পাচ্ছে। নিশ্চয়ই জগন্নাথ দোতলায় কাউকে থাকতে দিয়েছে, এ কথা সে ওদের বলতে চায় না। সেই কারণেই ওদের দোতলায় যেতে বারণ করেছিল। আর উপরে যারা আছে নিশ্চয়ই তাদের সাথে একটা বাচ্চা ছেলে আছে, সেই অমনভাবে হাসছে। মিতার মনে হলো যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। জানালা থেকে সরে আসতে যাবে এমন সময় শুনতে পেল সেই বাচ্চা ছেলেটার গলায় অস্পষ্টভাবে কেউ বলছে, চাঁদ মামা টুকি দিয়ে যা। তারপরে বাচ্চা ছেলেটার হাসির সঙ্গে আরও একটা মেয়েলি গলায় হাসির শব্দ শোনা গেল। রাত তো কম হয়নি, এই সমস্ত চললে আমি ঘুমোবো কি করে? আচ্ছা, পাশের ঘরে দিবাকর, রাহুল, ওরা কি কেউ শুনতে পাচ্ছে না? কথাটা মনে করে মিতা হ্যারিকেনটা হাতে করে বাইরে বেরিয়ে আসে। লম্বা বারান্দার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ফাঁকা। কি মনে হতে হাঁটতে হাঁটতে এগিয়ে যায় শব্দের উৎস লক্ষ্য করে। বাইরের দিকের সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ে সে। জানালার দিকে তাকাতেই মনে হলো একটু আগে জানালার পেছন থেকে কেউ তাকিয়ে তার দিকে দেখছিল। যেই সে মাথা তুলেছে অমনি সরে গেছে। মিতা বুঝতে পারে শিরদানার কাছ থেকে একটা ঠান্ডা ভাব আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করেছে। ঠিক তখনই কোথা থেকে যেন একটা পেঁচা ডেকে উঠল। আর সেই পেঁচার ডাকের শব্দে থতমত খেয়ে আরেকটু হলেই মিতার হাত থেকে হ্যারিকেনটা পড়েই যাচ্ছিল। শুধু শুধু কি দরকার এসব? যদি কোনো বিপদ হয়? তাছাড়া দিবাকর আর রাহুলকে না জানিয়ে উপরে যাওয়াটা ঠিক হবে না। এ কথা ভেবে মিতা যেই পেছনের দিকে সরতে যাবে এমন সময় আবার উপর থেকে সেই হাসির শব্দের সঙ্গে বাচ্চা ছেলের গলাটা শোনা যায়। চাঁদ মামা টুকি দিয়ে যা। মিতার মনে হয় উপরে যে আছে তাকে একবার অন্তত দেখা প্রয়োজন। কে এত রাতে ওখানে বসে এমনভাবে ছড়া টানছে? হ্যারিকেনটা হাতে শক্ত করে চেপে ধরে মিতা এক পা করে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে থাকে। দিনের বেলায় সে একা ভালো করে এসে দেখেছে, তাই হ্যারিকেনের আলো না থাকলেও একপাশে রেলিং ধরে আস্তে আস্তে উপরের দিকে ঠিকই উঠতে পারত। সোজা উঠে এসে পথের বাঁকে একটা পা রেখেই মিতার একটা অদ্ভুত ব্যাপার মনে হয়। কি হলো? এই বাঘটার কাছে আসতেই মনে হলো আশেপাশের শব্দগুলো কেমন যেন থেমে গেল। মনে মনে ভয় পেলেও একটা কৌতূহল ততক্ষণে মিতাকে চারপাশ থেকে ঘিরে ধরতে শুরু করেছে। সে পথের বাঁকটা ঘুরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। আশেপাশের শব্দটা ততক্ষণে থেমে গেছে। একটা গুমোট পরিবেশ চারপাশে যেন তৈরি হয়েছে। তবে সেই গুমোট পরিবেশটাকে খান খান করে দিয়ে বাচ্চা ছেলেটার হাসির শব্দ ভেসে উঠছে, আর তার সঙ্গে সেই আগের মতন ছড়া। ওই তো দোতলার উত্তরের ঘরটার সামনে যেন কেউ বসে আছে। একটা হ্যারিকেনও জ্বলছে, আর চাঁদের আলোটাও এসে পড়েছে ওখানে। চাঁদের আলোয় মিতা দেখতে পেল একটা বাচ্চা ছেলে। তার মুখটা মিতার দিকেই রয়েছে, কিন্তু আশেপাশে আর কেউ কোথাও নেই। একটা বাচ্চা ছেলে এভাবে এখানে বসে আছে কেন? হ্যারিকেনের আলো এই বাচ্চা ছেলেটার মুখের দিকে তাকাতেই মিতার কেমন মায়া হলো। একটু বেশ আদো আদো মুখ। বয়স কত হবে? 4 বছর কিংবা তার একটু বেশি। মিতাকে দেখেই যেন সে সোজা তার দিকে তাকিয়েছে। তারপর নিজের একটা হাত বাড়িয়ে দিল সামনের দিকে। আদো আদো গলায় বলল, মা। মিতা অবাক হয়ে যায়। উত্তরের ঘরের দরজাটা বন্ধ, আশেপাশের ঘরের দরজাগুলোও বন্ধ। তাহলে এত রাতে একটা বাচ্চা ছেলেকে এইভাবে এখানে কে রেখে গেল? মিতার একটু খারাপ লাগে। তাড়াতাড়ি দোতলার ঘরের ব্যালকনিটা এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত পেরিয়ে সে বাচ্চাটার কাছে গিয়ে দাঁড়ায়। বাচ্চাটা ততক্ষণে মাথা নামিয়ে দুহাতে মেঝের ওপর আস্তে আস্তে হাততালি দেওয়ার মতো করে শব্দ করছে। তুমি কে? আর এত রাতে এখানে কি করছো? তোমার বাবা মা কোথায়?
বাচ্চা ছেলেটা কিন্তু কিচ্ছু বলে না, হাসি মুখে তাকিয়ে থাকে মিতার দিকে। তারপর একটা আঙুল তুলে দেখায় ওই চাঁদের দিকে, আবার আগের মতোই গলায় বলে, চাঁদ মামা টুকি দিয়ে যা। ঠিক তখনই মিতার মনে হয় তার পেছনে যেন কেউ একজন এসে দাঁড়িয়েছে, কিন্তু পায়ের শব্দ সে শুনতে পায়নি। পেছনের দিকে এক ঝটকায় ঘুরে তাকাবার মতো সাহস তার ছিল না। মনে হলো ঘাড়ের কাছে কেউ যেন শক্ত একটা লোহার মতো হাত আটকে দিয়েছে। পেছনে সে কিছুতেই ঘুরতে পারছে না। বাচ্চা ছেলেটা ততক্ষণে তার একটা হাত ধরেছে। হাতটা ভীষণ বরফের মতন ঠান্ডা। বাচ্চা ছেলেটা তার হাত ধরে উঠে দাঁড়িয়েছে মেঝের উপর। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়েলি ভারী অদ্ভুত গলায় কেউ হাসতে হাসতে বলে ওঠে, চাঁদ মামা ওকে নিয়ে যা। একটা প্রবল আতঙ্কে চিৎকার করে উঠতে যায় মিতা, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বেরিয়ে আসে না। ততক্ষণে দুটো ঠান্ডা বরফের মতো হাত পেছন থেকে তার ঘাড়ের উপর চেপে বসেছে, যেন আস্তে আস্তে সেই হাতটা আরো চেপে বসতে থাকে তার কাঁধের উপর। ঠিক সেই সময় বাচ্চা ছেলেটা হাসতে হাসতে দুটো হাততালি দিয়ে কি যেন বলে ওঠে, তবে সেটা শোনার মতো ক্ষমতা মিতার রইল না, কারণ ততক্ষণে সেই বাচ্চা ছেলেটার দুটো হাতের আঙুলগুলো ঢুকে এসেছে মিতার চোখের ভেতরে। মিতার আর্তনাদটা গলার কাছে এসে থেমে যায়। ঘাড়ের উপর সেই চাপটা বাড়তে বাড়তে একসময় মট শব্দ করে তার ঘাড়টা ভেঙে পড়ে একপাশে। রক্তে ভেসে যায় দোতলার উত্তরের ঘরের মেঝেটা। সেই স্ত্রীলোকটি এবার বাচ্চা ছেলেটার হাত ধরে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ায় উত্তরের ঘরের দরজার সামনে। দরজাটা খুলে যায়। ভেতরে খুটখুটে অন্ধকার। ওরা ভেতরে ঢুকতেই দরাম শব্দ করে দরজাটা বন্ধ হয়ে যায় এক নিমেষে। তোমরা কেউ আমার কথা শোনোনি। তোমাদের আমি বারবার বারণ করেছিলাম, দোতলায় ওই দিকে দোতলায় যেও না। রাহুল এগিয়ে গিয়ে জগন্নাথের নোংরা জামার কলারে একটা হ্যাঁচকা টেনে ধরে বলে, শুয়োরের বাচ্চা, সত্যি করে বল এসব কি করে হয়েছে? কে করেছে এসব? তুই ছাড়া এখানে কেউ থাকে না, তাহলে? এই ব্যাপারটার জন্য জগন্নাথ বোধহয় প্রস্তুত ছিল না। এমন একটা হ্যাঁচকা টানে সে খানিকটা সামনের দিকে সরে এসেছিল। রাহুল আবার তাকে একটা ধাক্কা দিয়ে মাটির উপরে ফেলে দেয়। দিবাকর তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, আরে রাহুল, আস্তে আস্তে। তুই বুঝতে পারছিস না এমন একটা কাজ কোনো মানুষের দ্বারা হতেই পারে না। তুই চুপ কর তো, এখানে আসা প্ল্যানটা তো তোরই ছিল। তাছাড়া এটা কোনো মানুষের কাজ নাকি ভূতে করেছে তুই জানিস? এসব গুজবে আমি বিশ্বাস করি না। তাছাড়া স্পষ্টই বোঝা যাচ্ছে কেউ ঘাড় ভেঙেছে। পেছনে ঘাড়ের কাছে হাতের ছাপ নেই, তার মানে হতে পারে ভারী কিছু দিয়ে দু একবার আঘাত করেছে সে। জগন্নাথ এতক্ষণে উঠে দাঁড়িয়েছিল। এবারে একবার কেশে নিয়ে বলল, আমার গায়ে হাত তুলে কোনো লাভ নেই। আমি আগেই বারণ করেছিলাম, ওই উত্তরের ঘরের কাছে গেলে কেউ আর বেঁচে ফিরবে না। তোমরা চলে যাও এখান থেকে। রাহুল আরো একবার মারতে যাচ্ছিল জগন্নাথকে, কিন্তু দিবাকর তাকে সরিয়ে নিয়ে আসে। বলে, আরে আমার কথাটা তো শোন, এখনই ওসব করে কোনো লাভ হবে না। পুলিশকে জানাতে হবে ব্যাপারটা, কিন্তু থানা এখান থেকে প্রায় 2 গ্রাম দূরে। ব্যাপারটা কি একবার আশেপাশে লোকেদেরকে জানিয়ে দেখব যে কি হয়। রাহুল আর কিছু বলে না, সোজা হাঁটতে হাঁটতে উঠে আসে দোতলার দিকে। দোতলার সিঁড়িটা পেরিয়ে উপরে উঠতেই চিৎকার করে ওঠে, কি হলো? এই মিতার লাশটা কোথায় গেল? এমন একটা কথা শুনে দিবাকর ছুটে যায় দোতলায়। জগন্নাথ পেছনে পেছনে আসে। উত্তরের দরজার কাছে রক্ত ছড়িয়ে পড়েছিল, এখন এক ফোঁটাও রক্ত নেই। ওরা অবাক হয়ে যায়। এদিক ওদিক খুঁজেও কিছুই পাওয়া যায় না। গোটা বাড়িতে কোথাও মিতার শরীরটা নেই।
কিন্তু উত্তরের ওই ঘরের দরজাটা বারবার ধাক্কা দিয়ে ওরা খুলতে পারেনি। তাই দুপুর পর্যন্ত খোঁজাখুঁজির পরে ওরা কেমন যেন অদ্ভুতভাবে ক্লান্ত হয়ে পড়ে। সেদিন এত কিছুর পরেও কিন্তু ওদের বাইরে বেরোনোর ইচ্ছে নেই। সন্ধ্যাবেলাতেই দিবাকর স্থির করে, আজকে রাতটা যাক, তারপর না হয় আমরা কাল সকালেই থানায় যাব, থানায় গিয়ে সমস্ত কথা জানাবো। কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে জগন্নাথ এই কাজটা করেছে। জগন্নাথ তো প্রায় বৃদ্ধ মানুষ, তার শরীরেই কি বা এতটা জোর হবে? হ্যাঁ, সেটা আমারও মনে হয়েছে, কিন্তু তাহলে কাজটা করলো কে? যদি জগন্নাথের কথা বিশ্বাস করতে হয় তাহলে তো ওই দোতলার উত্তরে ঘরে কিছু একটা আছে সেটাও বিশ্বাস করতে হবে, কিন্তু সেটা আমার পক্ষে বিশ্বাস করা একদমই সম্ভব নয়। এই বাড়িতে দোতলার উত্তরের ঘরের কাছে এমন ঘটনা এর আগেও ঘটেছে। রাহুল অবাক হয়ে তাকায় দিবাকরের দিকে। তার মন বিশ্বাস করতে চায় না, কিন্তু যে দৃশ্যটা সে নিজের চোখে দেখেছে তারপরে অবিশ্বাস করবে কি করে? তার চোখের সামনে থেকে একটা লাশ হঠাৎ করে গায়েব হয়ে গেছে। একরকমভাবে সেদিনটা কেটে যায়। সন্ধ্যের দিকে না চাইতেও ওরা কোনো রকমে দুটো খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়েছিল। পরদিন সকালেই থানায় যাবে এমনটাই ঠিক ছিল, কিন্তু অনেক রাতের দিকে ঘুমটা ভেঙে যায় রাহুলের। ঘুমটা ভেঙে যাওয়ার পরেই সে দেখতে পায় দরজার কাছে এসে দাঁড়িয়েছে মিতা। আরে তুই তুই কোথায় গেছিলি? আর আর সকালে যে তোকে দেখলাম। সকালে তুই যেটা দেখেছিস সেটা ভুল দেখেছিস। আমি আমি তোদের সাথে একটু মশকরা করছিলাম, না হলে আমার লাশটা তোরা খুঁজে পেলি না কেন বল? ঠিক বলেছিস, তোর গায়ে তো আঘাতের তেমন কোনো চিহ্ন ছিল না, মাথাটা শুধু এক পাশে বেঁকে ছিল, আর আর চারপাশে রক্ত ছড়িয়েছিল, কিন্তু পরে তো সেই রক্ত আর তোকেও তো দেখতে পাইনি। আমি আমি তোদের একটু ভয় দেখাচ্ছিলাম। আয় আমার সঙ্গে আয়, একটা জিনিস দেখাবো তোকে। দাঁড়া, 1 মিনিট দাঁড়া, দিবাকরকে আগে ডেকে তুলি। ও দিবাকর তোকে দেখলে খুশি হবে। ওকে ডাকতে হবে না, আমি আমি দেখাতে চাই না ওকে। তুই আয়, আমার সঙ্গে আয়, তোকে একটা জিনিস দেখাবো। রাহুল আর কোনো প্রশ্ন করে না। মিতার সমস্ত কথায় বিশ্বাস করে সে বেরিয়ে আসে ঘর থেকে। তারপরে মিতাকে লক্ষ্য করে উঠতে থাকে সিঁড়ি দিয়ে। কখন ওরা হাঁটতে হাঁটতে দোতলার ব্যালকনির কাছে এসে পড়েছে রাহুলেরও তা মনে নেই। সেখানে দাঁড়িয়ে রাহুল দেখতে পায় উত্তরের ঘরের দরজার কাছে বসে রয়েছে একটা বাচ্চা ছেলে, আর তার সামনেই ওদের দিকে পিঠ করে বসে আছে কি যেন। তুই বলেছিলি না এই বাড়ির দোতলায় কারা থাকে তুই জানতে চাস? ওই দেখ, ওরা এই বাড়ির দোতলায় থাকে। এই উত্তরের ঘরে থাকে জগন্নাথ। জগন্নাথ আমাদের মিথ্যে কথা বলেছে। এখানে আমরা ছাড়া ওরাও থাকে। ওরা দিনের বেলা বাইরে আসে না, শুধুমাত্র রাতের বেলাতেই বাইরে আসে। তার মানে তুই কি ওই উত্তরে ঘরে লুকিয়েছিলি? হ্যাঁ, ওইখানে লুকিয়ে থাকার একটা ভালো জায়গা আছে। চল চল তোকে দেখাবো। ততক্ষণে রাহুল শুনতে পেয়েছে সেই ছেলেটার মুখে বলতে থাকা ছড়াটা। ছেলেটা যেন ওদের দিকে তাকিয়ে হাসছে আর একটা আঙুল তুলেছে ওদের দিকে। এইবার বসে থাকা সেই মহিলাটা পেছন ঘুরে তাকায়। পরনে একটা দামি শাড়ি, গলায় নাকে কানে সোনার দামি অলংকার, আর মুখে একটা অদ্ভুত হাসি। রাহুল এগিয়ে গিয়ে দাঁড়ায় ওদের পাশে। মিতা বলে, চিনতে পারছিস না তো? জগন্নাথ যে বল্লভ রায়ের কথা বলেছিল না, বল্লভ রায়ের আরও একটা মেয়েকে এই বাড়িতে এনে রেখেছিল, যার গর্ভে বল্লভের সন্তান একটু একটু করে
বড় হচ্ছিল। এই হলো সেই সন্তান, বল্লভ রায়ের ছেলে। আর এই হলো সেই মেয়েটি। রাহুলের মুখে একটা হাসি ফুটে উঠতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই হঠাৎ করে একটা কথা মনে হয়। কথাটা মনে হতেই রাহুল বলল, বল্লভ রায়ের গল্প তো সেই স্বাধীনতার আগের আমলের। যদিও মনে করা যায় স্বাধীনতার পরেও তারা ছিল, কিন্তু এই বাড়ি তো আজ প্রায় 20 বছর ধরে পরিত্যক্ত। সে কথা নিজে বলেছে সে। তাহলে এরা এত বছর ধরে এইখানে এইভাবে থাকে, সে কথা কেউ জানে না। কিন্তু বলো, ভাইয়ের ছেলে যদি হয় তাহলে তার বয়স এখন অনেক হওয়া দরকার। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে একটা শব্দ হলো, আর চারপাশে কেমন যেন অন্ধকার নেমে এলো। রাহুল অবাক হয়ে তাকিয়ে দেখল তার আশেপাশে কালো ঘুটঘুটে অন্ধকার। একটু আগে তার সামনে দেখা গোটা থামটা কেমন যেন ভাঙা। উত্তরের ঘরের দরজাটা খোলা, কিন্তু কোথাও এক ফোঁটাও আলো নেই। মিতা, এই মিতা, মিতা তুই কোথায় গেলি? কোথাও কোনো শব্দ নেই, যেন মনে হচ্ছে এই দোতলাটা আশেপাশের গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাহুল তার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছিল, কিন্তু দোতলার ঘরের ভেতরে ওই দুটো কিসের আলো? কিসের যেন দুটো সাদা রঙের চোখ? না না না, দুটো নয়, 4টে, 6টা, 8টা, অনেকগুলো চোখ দেখা যাচ্ছে। রাহুল প্রাণপণে পেছনের দিকে ছুটে পালাতে যাবে, এমন সময় কে একটা তার পা দুটো টেনে ধরল। চিৎকার করে ওঠে রাহুল, তারপর আস্তে আস্তে স্তব্ধ হয়ে আসে তার গলা। একটা ঠান্ডা বরফের মতো হাত তার মুখটা চেপে ধরতেই রাহুলের মনে হয় হাতের লম্বা লম্বা নখগুলো তার গাল ভেদ করে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। পরদিন সকালে দিবাকর রায় বাড়ি ছেড়ে দেয়। সেদিন অষ্টমীর সকাল। যাওয়ার আগেই জগন্নাথের হাতে 500 টাকার বেশ কয়েকটা নোট গুঁজে দিয়ে বলে, তুমি আমায় যে সাহায্য করলে সে কথা আমি কখনোই ভুলবো না জগন্নাথ, কিন্তু খবরদার এই কথাগুলো যেন আর বাইরে পাঁচখান না হয়, কেমন? কি যে বলেন বাবু, আপনার টাকা খেয়েছি, আপনার কথার অন্যতা হবে না। কিন্তু বাবু, এই দুজনকে এনে এখানে আপনি এভাবে মারতে গেলেন কেন? ওদের ওপরে আমার একটা ব্যক্তিগত আক্রোশ প্রথম থেকেই ছিল। ওরা আমার সাথে একসাথে কলেজে পড়লেও আমার বন্ধু হলেও রাহুল সব কিছুতেই আমার থেকে এগিয়েই ছিল। তাছাড়া মিতাকে আমি মনে মনে ভীষণই ভালোবাসতাম, কিন্তু এই রাহুল মেয়েটাকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তাই অনেক দিন ধরে আমি একটা সুযোগ খুঁজছিলাম, আর এই দুর্গাপুজোর সময় একটা ডকুমেন্টারি তৈরি করার ছলেই সুযোগটা আমার কাছে চলে এসে গেল। আমি জানতাম রাহুল আর মিতার কৌতূহল অনেক বেশি। তারা একদিন না একদিন ওই ওপরের ঘরে যাবে, আর একজনের ওপরের ঘরে গিয়ে মরলেই আরেকজনকে ঠিক সে টেনে নিয়ে যাবে। বেশ, আর বাকি কাজটাই বাড়ির দোতলাই করে দিয়েছে। জগন্নাথের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। সেদিন রাতে জানালার কাছে দাঁড়িয়ে যে মেয়েটা তাকে দেখছিল, সেটা জগন্নাথ নিজেও ভালোভাবে জানে। সপ্তমীর পরে অষ্টমীর সকালেই দিবাকর গ্রাম ছেড়ে ফিরে আসে নিজের বাড়িতে। নবমীর রাত, গোটা শহর জুড়ে পুজো। এখানে ওখানে গান বাজনার শব্দ আর ঢাকের আওয়াজ ভেসে আসছে। একটা অন্ধকার রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরে আসলো দিবাকর। তার মনে এখন খুশি। সেই খুশিতে একটু মদ্যপানও করে ফেলেছিল। টলমল পায়ে অন্ধকার রাস্তা দিয়ে ফিরে আসতে আসতে একবার মনে হলো কে যেন তাকে পেছন থেকে ডাকলো। কোন সালা রে, আমায় ডাকছিস? কে ডাকছিস বল দেখিনি। আমায় চিনতে পারছিস না দিবাকর? রাহুল, তুই
তুই এখানে কি করে আসবি? হাহা শব্দ করে রাহুল হেসে ওঠে, তারপরে বলে, শুধু শুধু আমি না, দেখ আরেকজন এসেছে, আলোটা জ্বালা। দিবাকর কোনো রকমে পকেট থেকে মোবাইলটা বার করে ফ্ল্যাশ লাইটটা সামনের দিকে ফেলতে যেতেই বুঝতে পারে টর্চটা কাজ করছে না। হঠাৎ করে তার নেশা ছুটে যায়, কারণ দুটো ছায়ামূর্তি ততক্ষণে তার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। ওরা যেখানে দাঁড়িয়েছিল তার উপরে একটা গাছ ছিল, সে গাছের ছায়াতে ভালো করে দেখা যায় না। টলমলো পায়ে পেছনের দিকে সরে আসতে থাকে দিবাকর। ছায়ামূর্তিগুলো বেরিয়ে আসে, আর তারপরেই দিবাকর তাদেরকে চিনতে পারে, রাহুল আর মিতা। কিন্তু এমন বিভৎস দুজনের মুখ কখনোই দিবাকর কল্পনা করতে পারেনি। সে চিৎকার করে দুটো হাতে নিজের চোখের কাছটা ঢেকে ফেলে, কিন্তু রাহুল আর মিতা তখনও এগিয়ে আসে আর অদ্ভুত গলায় হাসতে থাকে, আর হাসতে হাসতে বলে, চাঁদ মামা, চাঁদ মামা, চাঁদ মামা, চাঁদ মামা, চাঁদ মামা, দিবাকরকে নিয়ে যা।